আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। সংবাদপত্রের কালো আইন সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশ, প্রেস সচিব আতিকুর রহমান রুমন। রোববার শুরু হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া টাইগার লাইটনিং। চীনের সঙ্গে জিও পলিটিক্যাল ও ব্যবসায়িক সম্পর্ক আরো দৃঢ় হবে, মির্জা ফখরুল। জনগণের যে কোনো বিপদ আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার, স্বরাষ্ট্রমন্ত্রী। এসএসসির ফল 20 জুলাই প্রকাশ হচ্ছে না। গণভোট ব্যর্থ করা হলে এ সরকারকেও ব্যর্থ করা হবে, জামাত আমিরের হুঁশিয়ারি। ঢাকা চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনে বিনিয়োগ করতে চায় চীন, রাষ্ট্রদূত। ঢাবিতে রবিবার সন্ধ্যা থেকে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে বিধিনিষেধ। যুক্তরাজ্যে শিশুদের যৌন নির্যাতনের দায়ে 3 বাঙালি সহোদরের কারাদণ্ড। সংসদ সদস্য বাচ্চুকে শোকজ করল বিএনপি। শিক্ষক আমাকে নাম দিয়েছেন পরীক্ষা মিলন, শিক্ষামন্ত্রী। পাকিস্তানের সঙ্গে এবার প্রতিরক্ষা চুক্তি করতে চায় কুয়েত। বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু, চিকিৎসকদের নামের আগে ডাক্তার লেখা বাদ দিতে বললেন ভারতের সুপ্রিম কোর্ট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদপত্র ও গণমাধ্যমের উপরে বিগত 17 বছরে আরোপিত বিভিন্ন কালো আইন সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। শনিবার বিকেল 3:30টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে করবি হলে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অংশগ্রহণে বার্ষিক যৌথ সামরিক মহড়া টাইগার লাইটনিং 26 রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবারের মহড়ায় 2 দেশের 160 জনের বেশি সামরিক সদস্য অংশ নেবেন। শনিবার ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, এই যৌথ মহড়ার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা, পারস্পরিক সমন্বয় এবং বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে কাজ করার সক্ষমতা আরো জোরদার হবে। মার্কিন দূতাবাস জানায়, টাইগার লাইটনিং ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর মূল লক্ষ্য 2 দেশের সামরিক বাহিনীর পেশাগত সম্পর্ক আরো শক্তিশালী করা। চীনের সঙ্গে ভূ-রাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরো দৃঢ় করতে চায় বিএনপি, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে 2 দেশের বিদ্যমান সম্পর্ক আরো দৃঢ় হয়েছে বলে জানান তিনি। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফরের পর লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় গেস্ট অফ অনার ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মির্জা ফখরুল বলেন, আমাদের তরুণরা চীনে যাচ্ছে এবং সম্পর্ক গড়ে তুলছে। তারেক রহমানের সফর 2 দেশের পারস্পরিক সম্পর্ককে আরো গতিশীল করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যে কোনো বিপদ আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ, এই নীতিকে সামনে রেখেই কাজ করছে সরকার। শনিবার কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত ভূমিহীন মানুষের মাঝে ঘর প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য চাষী ও গবাদি পশু পালকদের জন্য সরকার সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও সড়ক সহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 20 জুলাই প্রকাশ করা হচ্ছে না। এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। শনিবার তিনি গণমাধ্যমকে বলেন, 20 জুলাই ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
এইচএসসি নিয়ে নানাবিধ জটিলতার কারণে আমরা যথাসময়ে ফলাফল প্রস্তুতের কাজ শেষ করতে পারিনি। তবে চলতি মাসের শেষের দিকেই ফলাফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে 20 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে দ্রুততম সময়ে ফল প্রস্তুতের কাজ শেষ করতে শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকারি দল বলেছিল অধিকাংশ জনগণ যদি হ্যাঁ এর পক্ষে রায় দেয় তাহলে আমরা গণভোটের প্রত্যেকটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তারা বলেছিলেন গণভোটে হ্যাঁ বলুন, কিন্তু যখন তারা ক্ষমতায় চলে গেলেন তখন তারা হ্যাঁ ভুলে গেলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোট ব্যর্থ হলে এ সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। বরিশাল নগরের বান্দর রোড হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শনিবার 18 জুলাই বিকেলে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জামাতের আমির এ হুঁশিয়ারি দিয়েছেন। বাংলাদেশে চীনের উচ্চ গতির রেল প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, ভবিষ্যতে ঢাকা চট্টগ্রাম সহ গুরুত্বপূর্ণ রুটে দ্রুতগতির বুলেট ট্রেন চালুর সুযোগ তৈরি হতে পারে। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ ও চীনের সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সফর দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরো শক্তিশালী করেছে। উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সহযোগিতা দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে 19 জুলাই সন্ধ্যা 6:30 থেকে 20 জুলাই ভোর 6টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি ও সাধারণ যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লেখিত সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোনো অতিথি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবে। তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত রাখা হবে। এছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যের লিডস এবং ব্যারো ইন ফার্নেসে একাধিক শিশুকে যৌন নির্যাতনের দায়ে 3 বাঙালি সহোদরকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে ব্রিটেনের আদালত। এসব ঘটনা 1996 থেকে 2010 সালের মধ্যে সংঘটিত হয়েছিল। দণ্ডপ্রাপ্তরা হলো বর্তমানে 49 বছর বয়সী শাহ আমরান মিয়া, যে কিনা জয় নামে পরিচিত, 47 বছর বয়সী শাহ আলম মিয়া, যে আলী নামে পরিচিত, এবং 38 বছর বয়সী শাহ জোমান মিয়া, যার ডাকনাম সারজ। তাদের প্রত্যেকেই অভিযোগ অস্বীকার করেছিল। তবে বৃহস্পতিবার বিচারক প্রকাশ করেন যে সারজ তার সব অপরাধ স্বীকার করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ 11 আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। শনিবার দলটির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। দলীয় সূত্র জানায়, স্থানীয় পাট ব্যবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সম্প্রতি ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব অভিযোগকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি আমলে নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে শোকজ নোটিশ জারি করেছে বিএনপি। শিক্ষামন্ত্রী আনামুল ইহসানুল হক মিলন বলেছেন, একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন পরীক্ষা মিলন, মন্ত্রী মিলন না, আমার নাম হচ্ছে পরীক্ষা মিলন। শনিবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শেষে সদর উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এ সময় তাকে নিয়ে ট্রল ও সমালোচনার জবাব দিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কিছু কিছু লোক সুন্দর সুন্দর পোস্ট দেন। একজন শিক্ষক যার নামের আগে ডক্টর আছে, তিনি আমাকে নাম দিয়েছেন পরীক্ষা মিলন, মন্ত্রী মিলন না, আমার নাম হচ্ছে পরীক্ষা মিলন। ডক্টর সাহেব, আপনি যে পিএইচডি করেছেন বিনা পরীক্ষায় করেছেন। শিক্ষামন্ত্রী আরো বলেন, আমি আজকাল দেখতে পাচ্ছি অনেক গুণীজন
এমন সব বিভ্রান্তিকর মন্তব্য করেন। মাঝে মাঝে ভাবতে ইচ্ছে হয়, বাংলাদেশে এত বেশি পিএইচডি হয়েছে, সেই পিএইচডি গুলো আমাদের খতিয়ে দেখতে হবে। জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে কুয়েতের সঙ্গে একটি বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে পাকিস্তান। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট 5টি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সূত্রগুলোর ভাষ্য, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বেড়ে যাওয়ায় এই উদ্যোগ জটিল হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে, চুক্তিটি বাস্তবায়িত হলে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় পাকিস্তানের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের ভবিষ্যৎ ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে পারে। গত বছর সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। রয়টার্সের আগে জানিয়েছিল, ওই চুক্তির কারণে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে পাকিস্তান জড়িয়ে পড়তে পারে, এমন উদ্বেগ ইসলামাবাদে বাড়ছে। ধর্ষণের শিকার 4 বছর বয়সী এক শিশুকে চিকিৎসা না দেওয়ায় 2টি বেসরকারি হাসপাতাল ও সংশ্লিষ্ট চিকিৎসকদের তীব্র ভৎসনা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ হাসপাতাল দুটির কর্তৃপক্ষ ও চিকিৎসকদের উদ্দেশ্য করে বলেন, শিশুটি দরিদ্র ছিল বলেই আপনারা তাকে উপেক্ষা করেছেন। তার পরিবারে চিকিৎসার খরচ বহনের সামর্থ্য ছিল না। আপনারা যদি দায়িত্ব না পালন করেন, তাহলে নামের আগে ডাক্তার লেখা বাদ দিন। ঘটনাটি গত 16 মার্চ ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।